কি কেমন আছেন সবাই? সিভিক সেন্সে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো গাড়ির হুইল অ্যালাইনমেন্টের বিষয়টা। এবং এখানে বলি, এটা হচ্ছে গাড়ির হুইল অ্যালাইনমেন্ট মোটামুটি প্রতি 10,000 কিলোমিটার একবার করিয়ে নেওয়া ভালো। তো আমার 10,000 হয়নি, কিন্তু আমার টায়ার রোটেশন ডিউ আছে। এখানে বলে নেওয়া ভালো 5 থেকে 7,000 কিলোমিটারে কিন্তু একবার টায়ার রোটেশন করে নেওয়া উচিত। টায়ার রোটেশন করলে আপনার যেটা হয় সেটা হচ্ছে টায়ারের যে আয়ু সেটা আপনার কিন্তু প্রায় একটা নর্মাল টায়ারের আয়ু 10 থেকে 15,000 কিলোমিটার বেড়ে যেতে পারে। এবং টায়ারের যে ওয়্যার আউট যেটা সেটা কিন্তু প্রপারলি হয়, মানে কোনো একদিক ঘেঁষে হয় না, ইভেনলি হয়। তো যে কারণে টায়ার রোটেশন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। টায়ার রোটেশন কীভাবে করতে হয়, এটা দুটো নিয়ম আছে। একটা হচ্ছে যদি আপনার যে স্টেপনি টায়ার, সেই স্টেপনি টায়ারের সাইজ আর নর্মাল টায়ারের সাইজ যদি সেম হয়, তাহলে আপনি স্টেপনি টায়ারকে ধরে অল্টারনেট করতে পারেন। আর যদি আপনার এমনটা হয় স্টেপনি টায়ার যেটা আছে সেটা একটা কি দুটো সাইজ ছোটো নর্মাল টায়ারের থেকে, তাহলে কিন্তু আপনার একটা অন্যরকম উপায় করতে হয়। আমার যেহেতু স্টেপনি টায়ার 2 সাইজ ছোটো নর্মাল টায়ারের থেকে, তো আমার অনলি 4টে চাকার মধ্যেই রোটেশন হবে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে রোটেশনের যেটা নিয়ম সেটা হচ্ছে সামনের দুটো চাকা সোজাসুজি পেছনে চলে যাবে, আর পেছনের দুটো চাকা কোনাকুনিভাবে সামনে আসবে। অর্থাৎ বাঁ দিকের পেছনের চাকাটা ডান দিকের সামনে আসবে, আর ডান দিকের পেছনের চাকাটা বাঁ দিকের সামনে আসবে। তো আমরা ভিডিওতে দেখাই কীভাবে অ্যালাইনমেন্ট কী হলো বা না হলো এবং কত কী কষ্ট হলো সেই ব্যাপারটাও আলোচনা করব। চলুন ভিডিও শুরু করা যাক। তো এই এখন গাড়ি লেগেছে অ্যালাইনমেন্টে, এরপর আমি টায়ার রোটেশনও করিয়ে দেবো। এই অ্যালাইনমেন্ট হচ্ছে, আমরা দেখুন অ্যালাইনমেন্ট হচ্ছে। আমার গাড়ির অ্যালাইনমেন্ট করানো হয়ে গেছে, আর অ্যালাইনমেন্টের সাথে সাথে টায়ার রোটেশনও আমি করিয়ে দিয়েছি, যেমনটা বলেছিলাম সেরকমভাবেই। জায়গায় একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ওদের যখন টায়ার রোটেশন করতে বললাম, ওরা না সিম্পল সামনের টায়ারটা পেছনে, পেছনের টায়ারটা সামনে করছিল। তো ওদের যখন আমি বললাম ক্রিস ক্রস করে করতে, ওরা একটু ঘাবড়ে গেল মানে বলছে এরকম তো হয় না। তো যাই হোক, ওদের অতটা হয়তো নলেজ নেই। আমি গাড়ির ম্যানুয়াল খুলে ওদের দেখালাম যে এরকমটাই হয়। রোটেশন করিয়ে নিলাম যাতে টায়ারের লাইফ বেড়ে যায়, আর মোটামুটি 10-12 হাজার লাইফ কিন্তু বেড়ে যায় নিয়মিত। আপনি প্রতি 5-7 হাজার অন্তর রোটেশন করাতে পারেন। আর অ্যালাইনমেন্ট করতে গিয়ে দেখলাম সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট কিন্তু বা আউট হয়নি, আর যে কারণে চেক করেই ছেড়ে দেওয়া হলো। কিন্তু একটা জিনিস বলার এখানে রয়েছে, আমি চেক করাতেই গেছিলাম বেসিক্যালি, কারণ অ্যালাইনমেন্ট হয়তো আউট হয়নি সেটা আমিও বুঝতে পেরেছিলাম, কারণ অ্যালাইনমেন্ট আউট হলে বোঝা যায় গাড়ি চালাতে চালাতে। সেরকম কোনো সিমটম আমার গাড়িতে ছিল না, কিন্তু যেহেতু আমি লং রান করবো আর আমার একটা যথেষ্ট পরিমাণ কিলোমিটার আমার হয়ে গেছে, মোর দ্যান 7,500, তো আমি একবার ওই জন্য অ্যালাইনমেন্টটাও চেক করে নিয়েছিলাম, কারণ অনেক খারাপ রাস্তায় এর মাঝে গাড়ি চলেছে, যে কারণে করে নিয়েছিলাম। তো আপনাদের দেখাই অ্যালাইনমেন্টের রিপোর্টটা, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে এই অ্যালাইনমেন্টের আমার যে পড়েছে খরচ সেটা হচ্ছে 200 টাকা মাত্র। হ্যাঁ, এবং এটা শুধু চেকিংয়ের জন্য না, অনেকে হয়তো ভাববেন চেকিংয়ের জন্য 200 টাকা, অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্ট করতে হলেও 200 টাকাই লাগতো। আর রোটেশনের জন্য পড়েছে 100 টাকা, মানে টোটাল 300 টাকার বিল পড়েছে। এখানে একটা ব্যাপার বলার, যেটা হচ্ছে এই জিনিসটাই সার্ভিস সেন্টারে করতে গেলে 1300 থেকে 1400 টাকা পড়ে যায় সব কিছু মিলিয়ে। আর আমি যেহেতু অ্যালাইনমেন্টটা করে নিয়েছি, তো এটা আমি দেখিয়ে নেবো যে আমি 10-15 দিনের আগেই অ্যালাইনমেন্ট করেছি। তো কাজেই সেই হিসাবে হয়তো আর অ্যালাইনমেন্ট আমায় করতে হবে না, করতে হবে না, কারণ বারবার অ্যালাইনমেন্ট কেন করবো, আমি তো একটা টায়ার শপ থেকেই করেছি। তো রিপোর্টটা আপনাদের দেখাই, রিপোর্টটা দেখুন। তো এই হচ্ছে রিপোর্ট, দেখুন অ্যালাইনমেন্ট রিপোর্ট। এই যে 22 তারিখে করেছি আমি অ্যালাইনমেন্ট, আর এই হচ্ছে আপনার রিপোর্ট। এখানে দেখুন ফ্রন্টে আপনি দেখতে পাবেন, হ্যাঁ, ক্যাস্টার, ক্যাম্বার, টো। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, রিয়ারে কিন্তু অ্যালাইনমেন্টের প্রয়োজন হয় না, রিয়ার অ্যালাইনমেন্ট কিন্তু গাড়ির ফ্রন্টেরই প্রয়োজন হয়। তো এখানে 3টে অ্যাসপেক্টে অ্যালাইনমেন্ট দেখা হয়, ক্যাস্টার, ক্যাম্বার আর টো। তো এই 3টে যেটা আপনি যদি দেখেন, এখানে দেখবেন ইনিশিয়াল, জানি না কতটা ক্যামেরা দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি, স্পেসিফাইড যে লিমিট তার মধ্যেই কিন্তু আমার ইনিশিয়াল এবং ফাইনাল দুটোই রয়েছে। কাজেই আমাকে কোনো রকম অ্যালাইনমেন্ট করতে প্রয়োজন হয়নি, কারণ গাড়ির অ্যালাইনমেন্ট একদম ঠিক আছে। তো এই রিপোর্টটা কীভাবে ইন্টারপ্রেট করবেন সেই ব্যাপারে বলতে গেলে আপনাদের যেটা বলি সেটা হচ্ছে ক্যাস্টার অ্যাঙ্গেল, ক্যাম্বার অ্যাঙ্গেল আর টো অ্যাঙ্গেল, এইগুলো আমরা বুঝতে হবে। আর এইগুলো ঠিক কতটা স্পেসিফাইডের মধ্যে থাকা উচিত আর কেন থাকা উচিত সেই ব্যাপারটা নিয়ে যদি ডিটেলসে জানতে চান,
তাহলে আমাকে একটা কমেন্টে জানাবেন। আমি অবশ্যই এটা নিয়ে একটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যাতে আপনার কাছে স্পষ্ট হয়ে যায় যে ক্যাস্টার ক্যাম্বার টো কাকে বলে এবং সেটা কতটা থাকা উচিত, প্লাস মাইনাস বা কতটা থাকলে সেটা বেটার হয় এবং কেন হয়। তো এই বিষয়টা জানা থাকলে আপনারা বুঝে যাবেন যে আপনার অ্যালাইনমেন্টের রিপোর্টটা, সেটা থেকে বুঝে যাবেন যে গাড়ি অ্যালাইনমেন্ট ঠিক আছে কি না, ঠিক হলেও কতটা ঠিক আছে। কারণ স্পেসিফাইড লিমিটের মধ্যে থাকতে পারে, কিন্তু সেটা থাকলেই যে একদম এক্স্যাক্ট আছে তা তো নয়। হয়তো মানে যেমন হয় না আমাদের, ধরুন হিমোগ্লোবিন আপনার হচ্ছে একটা সার্টেন লিমিট, ধরুন 14.5 হচ্ছে লিমিট, এবার কারোর হয়তো 14.6 আছে, তার মানে সেটাই খুব ভালো তা তো নয়। তো সেই কারণে লিমিটের মধ্যে থাকলেও যে কতটা স্পেসিফাইড হওয়া ভালো সেটা জানা একটু প্রয়োজন, তার জন্য এই অ্যাঙ্গেলগুলো বোঝা দরকার। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কিছু জানার থাকলে কমেন্ট করুন আর ভিডিওটাকে লাইক করে রেখে দিন। আবার দেখা হবে আপনার সঙ্গে সিভিক সেন্সের একটা পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।